দ্বিতীয় পর্যায়ে হামাস হটানো সহ 4 শর্ত দিল ইসরায়েল, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। ইসরায়েলি কারাগারে 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। গোল্ড কার্ড আনছেন ডোনাল্ড ট্রাম্প, $5 মিলিয়ন মিলবে মার্কিন নাগরিকত্ব। অনিবন্ধিত অবৈধ অভিবাসীদের জেল জরিমানার ঘোষণা ট্রাম্প প্রশাসনের। খনিজ চুক্তি করতে যাচ্ছে ইউক্রেন যুক্তরাষ্ট্র, $1 ট্রিলিয়ন আকার চান ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে যুক্তরাজ্য। সুদানের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 10। আফগানিস্তানের 2 প্রদেশে শিলাবৃষ্টিতে 29 জনের মৃত্যু। অবশেষে শান্ত হচ্ছে অশান্ত মণিপুর, বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ শুরু। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরুর আগেই নতুন 4 শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল। এসব শর্ত পূরণ না হলে চুক্তি বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে পড়বে, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেছেন, গেল 7 অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণরূপে অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা এলাকা নিয়ন্ত্রণ করবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এদিকে চুক্তি অনুযায়ী 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনায় বসবে না হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইমের এমন ঘোষণা দিয়েছেন। তবে বন্দীদের মুক্তির ব্যাপারে এখনও স্পষ্ট ঘোষণা দেয়নি ইসরায়েল, বরং গাজা থেকে হামাসকে বিদায় নেওয়া সহ নতুন 4টি শর্ত আরোপ করেছে। এমতো অবস্থায় গাজায় যুদ্ধবিরতির ভেস্তে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি নিয়ে তৈরি অচল অবস্থার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুষছে হামাস। সংগঠনটির এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে তাদের নিশ্চিত হতে হবে যে 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। বন্দীদের অধিকার বিষয়ক সংগঠন ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু জানায়, ফিলিস্তিনি ওই বন্দীরা 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারা গেছেন। নিহতদের মধ্যে 38 জন গাজা উপত্যকার। সংগঠনটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কারাগারে বন্দীদের মৃত্যুর তথ্য গোপন রাখে। বন্দীদের স্বজনরা কোনো খোঁজ পান না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত 296 জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। এখনও বন্দী আছেন 10,000-এরও বেশি ফিলিস্তিনি। মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এক পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি গোল্ড কার্ড চালুর ধারণা উত্থাপন করেছেন তিনি। এই কার্ড $5 মিলিয়ন কেনা যাবে। বাংলাদেশি টাকায় এই পরিমাণ প্রায় 60 কোটি টাকা। পরবর্তীতে এর মধ্যে গ্রিন কার্ড এবং নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হবে। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে। EB-5 ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে মার্কিন কংগ্রেস অনুমোদন করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত যেসব অবৈধ অভিবাসী কেন্দ্রীয় সরকারের নিবন্ধিত হননি, তারা জরিমানা, কারাদণ্ড কিংবা দুটোরই মুখোমুখি হতে পারেন। গেল মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জারি করা একটি নির্দেশনায় এমনটিই জানানো হয়। হোমল্যান্ড সিকিউরিটির একজন মুখপাত্রের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন সব অভিবাসন আইনের প্রয়োগ করবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার ওয়েবসাইট অনুযায়ী 14 বছরের বেশি বয়সী যেসব অভিবাসী নিবন্ধিত হননি কিংবা আঙুলের ছাপ দেননি এবং যারা 30 দিন বা এর বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের সবাইকে নিবন্ধন করতে হবে, আঙুলের ছাপ দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের খনিজ চুক্তি করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, এই চুক্তি হলে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক সহজ হতে পারে।
কিয়েভের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য চুক্তিতে বলা হতে পারে ইউক্রেনের খনিজ সম্পদের ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্র ও ইউক্রেন মিলে করবে। সেখান থেকে পাওয়া অর্থ দুই দেশ ভাগ করে নেবে। এর আগে $50,000 কোটি বেশি খনিজ সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ $6,000 কোটি দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প বলেছেন এটি $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে 2027 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ভাষণে একথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিয়েভের বিরুদ্ধে মস্কোর 3 বছরের যুদ্ধ থেকে রাশিয়ার হুমকি দৃশ্যমান হয়েছে বলেও তিনি জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রয়োজন ছিল, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকরা কেবল শক্তিতেই সাড়া দেয়। ইউক্রেন ইস্যুতে স্টারমার বলেন, যুক্তরাজ্যকে অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। স্থায়ী শান্তি অর্জন করতে না পারা গেলে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং ব্রিটেনের নিরাপত্তার হুমকি বাড়বে। সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বেসামরিক লোকসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাজধানী খার্তুমের ওয়াদি সেইদনা বিমান ঘাঁটির কাছে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি উত্তর সুদান থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। সুদানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। আফগানিস্তানের শিলা এবং ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 29 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 6 জন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফারাহ ও কান্দাহার প্রদেশে বৃষ্টিপাত হয়। পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরায়েল স্যার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত 21 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও 6 জন। এছাড়া কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা জানিয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণের কারণে নারী ও শিশুসহ 8 জন নিহত হয়েছেন। অবশেষে শান্তির বাতাস বইতে শুরু করেছে ভারতের অশান্ত রাজ্য মণিপুরে। রাজ্যের গভর্নর অজয় কুমার ভাল্লার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র জমা দিতে শুরু করেছে বিদ্রোহীদের এক অংশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় 2 বছর ধরে মণিপুর রাজ্যে চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যেই গত 13 ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরপর গত 20 ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এজন্য 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়সীমা শেষ হতে বাকি আছে আর 2 দিন। এরই মধ্যে অস্ত্র জমা দিতে শুরু করেছে বিদ্রোহীরা। সমর্পণ করা এসব অস্ত্র গোলা বারুদের ছবি প্রকাশ করেছে মণিপুর রাজ্য প্রশাসন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।